নমস্কার, এনভিটিভির ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। বেশ কয়েকদিন যে অসুবিধাটি চলে আসছিল সেটা হচ্ছে খুব একটা ইন্টারনেট প্রবলেম চলছিল এবং সেই ইন্টারনেট প্রবলেম থাকার জন্য এবং এখনও অবধি ইন্টারনেট প্রবলেম থাকায় আমার লাইভে আসতে 5 মিনিট দেরি হয়ে গেল। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শহরের বিভিন্ন জায়গায় ইন্টারনেটের একটা প্রবলেম এখনও চলছে এবং যার জন্য আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে লাইভের বিভিন্ন অনুষ্ঠান যেটা আমি করে থাকি রাত্রি 10টায়, সেটা সপ্তাহে যেটা 3 দিন বা 4 দিন আমরা যে বিশেষ কিছু বিষয় নিয়ে লাইভে আলোচনা করি এবং বিভিন্ন তথ্য নিয়ে, বিভিন্ন খবরের তথ্য নিয়ে যে সম্প্রচারগুলো করে থাকি বা বিশ্লেষণগুলো করে থাকি, সেগুলো বেশ কিছু দিনের জন্য বন্ধ ছিল কারণ আমাদের লাইভে বেশ কিছু সমস্যা ছিল এবং ইন্টারনেটের কিছু প্রবলেমের জন্য লাইভে আসতে পারিনি এবং আজকেও বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল, যার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক 10টায় আসার কথা ছিল, কিন্তু একই প্রবলেমের জন্য, ইন্টারনেট সংযোগের জন্য লাইভে আসতে কিছু সমস্যা হয়ে গেল বা কিছু দেরি হয়ে গেল। প্রথমেই সকলকে বলবো যে আপনারা কেমন আছেন এবং আজকের যে বিষয় সেটা ক্যাপশনে দেওয়া রয়েছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমফান বিধ্বস্ত মানুষদের পরিস্থিতিটা ঠিক কীরকম সেইটাই আজকে আপনাদের সামান্যভাবে জানাবো এবং আগামী দিনগুলোতেও চেষ্টা করব আরও বিস্তরভাবে জানানোর এবং আজকেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আগামী দিনেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুধুমাত্র একটি বিষয় যেটা বলবো যে আপনারা কমেন্টের মধ্যে দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন এনভিটিভির পর্দায় যে লাইভে আমি রয়েছি ভাস্বতী। আপনারা কমেন্টের মধ্যে দিয়ে বিভিন্ন যে প্রশ্ন থাকে, সংশ্লিষ্ট যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়ের ওপর আপনাদের মতামত জানাতে পারেন এবং সর্বতোভাবে চেষ্টা করব আপনাদের সেই সমস্ত মতামতের জবাব দিতে। গোটা গ্রামের বিভিন্ন মানুষ আজকে ঘর ছাড়া হয়েছে, কারোর ঘর নেই, কারোর ভিটেমাটি থাকলেও তার মাথার উপর থেকে চালটুকু সরে গিয়েছে। এই ছবিটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমফানের সময় আমাদের মধ্যে একটা প্রত্যেক মুহূর্তে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আপনাদের এনভিটিভির বিভিন্ন বুলেটিনের মধ্যে এবং বিভিন্ন খবরের মধ্যে দেখিয়েছি। যেমন আমাদের দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল ঝড়ে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ভাঙড় এলাকা, সেখানেও কিন্তু ঝড়ে এখনো অবধি অনেক জায়গায় বিস্তীর্ণ পরিমাণে ক্ষয়ক্ষতি, সবটা কিন্তু এখনো অবধি শুরু করা বা সবকিছু হাতের মুঠোয় আনাটা কিন্তু সম্ভব হয়নি। এবং যেমন ছবিটা আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জেলা, হিঙ্গলগঞ্জ জেলা, শেষ যেদিন লাইভে আপনাদের সাথে এসেছিলাম সেই দিনও এই একই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো অবধি তাদের জল নেই, তাদের পানীয় জল অপর্যাপ্ত রয়েছে, তাদের খাবার নেই, নোনা জলে মানুষ দিন কাটাচ্ছে। এবং এর মধ্যেই কিন্তু গতকালই আমাদের প্রতিনিধি, এনভিটিভির 2 প্রতিনিধি, তারা সরেজমিনে সমস্ত বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার জন্য তারা গিয়েছিলেন হিঙ্গলগঞ্জ, ফ্রেডারগঞ্জের বিভিন্ন জায়গায়, যেখানে তারা গিয়ে কিন্তু একই ছবি বিদ্যমান দেখেছেন যে সময়টায় এই আমফান ঝড় ক্ষতিগ্রস্ত করে গিয়েছে এবং তারপরের যে পরিস্থিতিটা সেটা কিন্তু ভয়ঙ্করভাবে একটা খারাপের দিকে চলে গিয়েছে, যেটা ইছামতি নদীর তীরে হাসনাবাদ ব্লক এবং পাশাপাশি হিঙ্গলগঞ্জ থানার বাকরা গ্রাম, এই 2 জায়গার পরিস্থিতি কিন্তু এখনো অবধি ভীষণভাবে খারাপ। সেখানে হয়তো সরকারি হিসেবে ত্রাণ পৌঁছলেও বিভিন্ন জায়গায় সরকারির দিক দিয়ে অথবা বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বজন পোষণের অভিযোগ উঠছে এবং বিভিন্ন ক্ষেত্রে ত্রাণ নিয়ে কিন্তু একটা বিদ্বেষের অভিযোগ আসছে বিভিন্ন মানুষের পক্ষ থেকে। প্রথম একটাই বিষয় আপনাদের বলার যে সুন্দরবন হচ্ছে আমাদের সবথেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল, যে অংশটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই নয়, আমাদের বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সুন্দরবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে। সুতরাং এই সুন্দরবন উদ্ধার কাজের জন্য যেমন করে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে, যেমন করে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে, তেমনভাবেই বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন শেখ হাসিনার সরকার, তাকেও কিন্তু সর্বতোভাবে এগিয়ে আসতে হবে। এর আগেও কিন্তু আমাদের ভারত বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনা তিনি মন্তব্য রেখেছিলেন যে সুন্দরবনের ম্যানগ্রোভ যে অঞ্চলগুলোকে সেখানে কিন্তু সর্বতোভাবে ভালো করে সাজাতে হবে। কারণ এর আগেও আমরা দেখেছি যে সুন্দরবনের বিভিন্ন যে সুন্দরী গাছ রয়েছে, গরান গাছ রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর বন থেকে গাছ কেটে নিয়ে গিয়ে
চোরা চালান করা হচ্ছে এমন অভিযোগও এসেছে। অর্থাৎ সুন্দরবন যেখানে গোটা ভারতের ইতিহাসে, গোটা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন মানুষ সেখানে আসেন, পর্যটনে আসেন, তারা তীর্থ করেন নদীতে, বিভিন্ন জায়গায় স্টিমারে ঘুরে অথবা লঞ্চে ঘুরে, সেই সমস্ত জায়গা পর্যটনের জন্য কিন্তু বিশেষভাবে বিখ্যাত। যেমনটা বিখ্যাত সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকাগুলো, যেখানে কাকদ্বীপ রয়েছে, কুলতলি রয়েছে, কুলতলিতেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে, মানুষ ঘুরতে যান। এবং যে জায়গাটা সুন্দরবনের, যে জায়গাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চল, অর্থাৎ বকখালি, কাকদ্বীপ, যে জায়গাগুলোতে কিন্তু মানুষ শুধুমাত্র শীতের পিকনিকের সময় যান অথবা গরমের সময়ও কিন্তু এই জায়গাটা ভ্রমণের জন্য ভীষণভাবে একটা উপযোগী অঞ্চল। কিন্তু সেই জায়গায় এসে সরকার থেকে অথবা আমাদের রাজ্য সরকার থেকে উচিত যে সেই সমস্ত জায়গায় পরিবেশ সংরক্ষণের জন্য যারা ভ্রমণে আসছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে, তাদের ওপর থেকে ট্যাক্স নেওয়া, যাতে করে তারা পরিবেশ সংরক্ষণের সমস্ত বিষয়টি কিন্তু আয়ত্তের মধ্যে আনতে পারে। আজকে শুধুমাত্র আমফান নয়, এর আগে ফণী এসেছে, এর আগে বুলবুল এসেছে, এবং সব থেকে যে বিধ্বংসী মাপকাঠি রেখে গিয়েছিল গোটা সুন্দরবনের চিত্রে, সুন্দরবনের ইতিহাসে, সেটা হচ্ছে আয়লা। অর্থাৎ সেই আয়লা কিন্তু তছনছ করে দিয়েছিল আমাদের এই সুন্দরবনের সমস্ত প্রকৃতিকে। যে আয়লা 2009 সালের সুন্দরবনকে পুরোপুরিভাবে তছনছ করে দিয়েছে। এখনো অবধি অনেক জায়গায় বৈদ্যুতিক ব্যবস্থা নেই। বৈদ্যুতিক ব্যবস্থা তাদের কাছে বলা যেতে পারে শুধুমাত্র একটা চাহিদা মাত্র। আমরা যারা শহরের প্রচুর মানুষ শুধুমাত্র বৈদ্যুতিক ব্যবস্থা অথবা ইন্টারনেট ব্যবস্থার জন্য একটা বিক্ষোভে সামিল হয়েছি, সেখানে কিন্তু তাদের বিক্ষোভ করার জায়গা নেই। বিস্তীর্ণ চাষের নোনা জলে ভরে গেছে জমি, বিভিন্ন জায়গায় পান বরজগুলো ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় যে চাষের জন্য জমি বরাদ্দ করা ছিল সেগুলোতে নোনা জল ভেঙে সর্বশান্ত করে দিয়েছে কৃষকদের। যেখানে প্রচুর পরিমাণে রীতিমতো 15 লাখ টাকার যে পোলট্রি ফার্মগুলো রয়েছে সেগুলো পর্যন্ত ঝড়ে তছনছ করে দিয়েছে। সবকিছু মিলিয়ে ক্ষতির হিসেবটা কিন্তু অনেকটা। শুধুমাত্র যত দূর দেখা যায় শুধুমাত্র ধ্বংসের চিহ্ন, সেখানে কোনো রকম ভাবে কোনো একটা স্থায়িত্বের ইতিহাস, কোনো একটা স্থায়িত্ব নেই যেখানে দাঁড়িয়ে বলা যায় যে এই জায়গাটাকে পুনরুদ্ধার করা যাবে। আজকে কেন্দ্রীয় সরকার থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন সমস্ত বিষয়টা আমফান বিধ্বস্ত বাংলাকে পর্যবেক্ষণ করতে তিনি সরজমিনে এসেছিলেন, কিন্তু তিনি কিন্তু সবটাই এরোপ্লেনে পরিদর্শন করেছিলেন, হেলিকপ্টারে করে পরিদর্শন করেছিলেন। কিন্তু সেই পরিদর্শনের মধ্যে শুধুমাত্র তিনি 1000 কোটি টাকার একটি আর্থিক প্যাকেজের ভাঁওতাই রেখে গিয়েছেন। সেই আর্থিক প্যাকেজের যদি একটা টাকাও খরচ করা হতো, তাহলে সেই আর্থিক প্যাকেজ থেকে সমস্ত টাকার এক অংশও যদি খরচ করা হতো, তাহলে হয়তো এই আমফান বিধ্বস্ত সুন্দরবনের একটু হলেও পুনরুদ্ধার করা যেত। এখনো অবধি তারা সাইকেল, ভ্যান জলের মধ্যে চালিয়ে আনছেন দূর দূরান্ত থেকে, শুধুমাত্র তাদের পর্যাপ্ত জল নিয়ে আসছেন। বিভিন্ন জায়গায় আপনাদেরকে বলবো, যেখানে ফ্রেডারগঞ্জ, কুলতলি, যেখানে প্রচুর মানুষ বসবাস করেন, কুলতলির প্রচুর গ্রাম, যেখানে প্রচুর মানুষের ঘর বাড়ি ভেসে গিয়েছে, এবং তারা এমনটাও অভিযোগ করেছেন যে তাদের ওপর দপ্তরের মানুষের সাথে যোগাযোগ নেই। তারা জেলা শাসককে যতটুকু বলেছেন, তারা জেলা শাসক সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু বন দপ্তর থেকে অথবা প্রাণী দপ্তরের বহু মানুষকে জানিয়েও সেইভাবে কিন্তু কোনো রকম সাহায্য আসেনি। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় যেভাবে সচেতনতার ছবি এর আগে আমরা দেখেছি তিনি কাজ করেছেন, এবং আমফান বিধ্বস্ত পরবর্তী পরিস্থিতিতেও তিনি সেখানে গিয়ে তাদের ঘরে গিয়ে সমস্ত বিষয়টা দেখেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, এবং তিনি এই কথাও বলেছিলেন যে, যেটা আজকেই তিনি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন, যাদের মাছের জাল ছিঁড়ে গেছে এবং যাদের নৌকা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে তাদেরকে তিনি আর্থিক সাহায্য অনুদান করবেন। কিন্তু বিষয় একটাই, যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে সেই আর্থিক সাহায্য হয়তো সবটুকু অংশ সেই সমস্ত দুর্গত মানুষদের কাছে পৌঁছচ্ছে না। যদি বা পৌঁছতো, তাহলে আমফানের 2 সপ্তাহ পরেও পরিস্থিতি একটু হলেও কিন্তু সেই পরিস্থিতিটা অনেক
অনেকাংশে পুনরুদ্ধার করা যেত। আজকে যে ম্যানগ্রোভ অঞ্চলের জন্য গোটা পৃথিবীর কাছে সুন্দরবন বিখ্যাত, প্রচুর প্রাণী রয়েছে যে সুন্দরবনের বাঘ দেখার জন্য একসময় আমরা স্টিমারে করে অথবা লঞ্চে করে আপনারা সমস্ত সুন্দরবন ভ্রমণ করি, কিন্তু সেই সুন্দরবনের আজকে ভয়াবহ পরিস্থিতি। বিভিন্ন জায়গায় হিসাব করলে দেখা যায় যে 56 থেকে 60টি নদীবাঁধ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। আয়লার সময় যে ছবিটা আমরা দেখেছিলাম, প্রচুর নদীবাঁধ ধ্বংস হয়েছে, তারপর যে নদীবাঁধ কাজ করার প্রকল্পটা শুরু হয়েছে সেই প্রকল্পের মধ্যেও কিন্তু প্রচুর নদীবাঁধ বন্ধ হয়ে গেছে এই সময় আমফান আসার ফলে। এবং পাশাপাশিভাবে আমরা এটাও দেখেছি বিভিন্ন জায়গায় যারা মাছ চাষের সাথে যুক্ত তাদের মাছের নৌকা ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় এখনো অবধি হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কারণ মৎস্যজীবীরা এখনো অবধি সমুদ্রে যেতে পারছেন না। কারণ কি করেই বা যাবেন, ইতিমধ্যে তাদের যে মাছ দিয়ে জাল যে জাল দিয়ে তারা মাছ ধরবে সেই জাল ছিঁড়ে গেছে। এমনকি যে নৌকা ব্যবহার করে তারা সমুদ্রে যাবে সেই নৌকাও কিন্তু ঝড়ে তছনছ হয়ে গিয়েছে। আজকে সেই সমস্ত মানুষগুলির কাছে ত্রাণই কিন্তু একমাত্র ভরসা। বিভিন্ন জায়গা থেকে, সরকারি ক্ষেত্র থেকে, বেসরকারি ক্ষেত্র থেকে ত্রাণ দেওয়া হয়েছে, কিন্তু একটাই আমার বক্তব্য, আমাদের এনবিটিভির পক্ষ থেকে একটাই বক্তব্য, আমাদের প্রতিনিধিরা যখন সমস্ত দিকটা আপনাদের সামনে তুলে ধরবেন আগামীকাল অথবা আরও কয়েকদিন, আমরা সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে আমরা একটাই শুধু শব্দ পাচ্ছি, যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধুমাত্র হাহাকার, যেখানে ছোট ছোট শিশুরা তারা খাবার পাবে, তাদের পোশাক নেই, তাদের ঘর বাড়ি ভেসে গেছে, তারা শুধুমাত্র দুহাত পেতে রয়েছে যদি একটু সামান্য বিস্কুট পাওয়া যায়, একটু সামান্য জলটুকু পাওয়া যায়। আজকে সরকার থেকে আগে থেকে যদি এই সমস্ত মানুষগুলির প্রথম থেকে সমস্ত কিছুভাবে তারা পর্যবেক্ষণ করতে পারতো, তারা পরিকল্পনা করতে পারতো, অবশ্যই মুখ্যমন্ত্রী করেছেন, কিন্তু একদম প্রথম থেকে এই ম্যানগ্রোভ অরণ্যকে যদি বাঁচানো যেত তাহলে তো আজকের দিনে দাঁড়িয়ে এই সবুজকে ধ্বংস হতে হতো না। আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন 5ই জুন থেকে 5 কোটি গাছ লাগানোর একটি পরিকল্পনা শুরু হবে, কিন্তু সেই পরিকল্পনার মধ্যেও তিনি এইটাও জানিয়েছেন যে আগামী 6ই জুন সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় আবার জোয়ার আসতে চলেছে এবং সেই জোয়ারের ফলে কিন্তু প্রচুর ক্ষতি হবে। অর্থাৎ সেই জায়গাটা হিসেবে বলা যায় যে সেই সমস্ত মানুষ কি করবেন আগামী দিনে, তারা সেই জোয়ারের জল নিয়ন্ত্রণ করবেন, নাকি ত্রাণের আশা করবে, নাকি ত্রিপল দিয়ে তাদের বাড়িঘর সারাই করবে। এর আগেও আমরা দেখেছি কান্তি গাঙ্গুলি গোটা সুন্দরবন অঞ্চল তিনি নিজে পর্যবেক্ষণ করে, যেখানে তিনি সেখানের বিধায়কও নন, কিচ্ছু নন, সেখানে কিন্তু সমস্ত রকম পর্যবেক্ষণ তিনি করেছেন এবং বারবার একই বিষয় উঠে এসেছে, মুখ্যমন্ত্রী তা করেছেন, কিন্তু কোনো রকমভাবে জেলা শাসক পাশে থাকলেও এলাকার যে তৃণমূল বিধায়ক অথবা এলাকার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু একটুও সাহায্যের হাত বাড়িয়ে দেননি। যদি না সাহায্যের হাত তারা বাড়িয়ে দিত তাহলে তো এই মানুষগুলির নোনা জলে জীবন কাটাতে হতো না। আজকে তাদের কাছে পড়াশোনাটা বিলাসিতা, তবুও বই তাদের ভরসা। আগামী দিনে যদি এই বই পড়ে এই সমস্ত ছেলে মেয়েগুলোকে একটু উন্নত করে এই বন রক্ষার কাজে লাগানো যায়, এবং এই পরিস্থিতিতে এমন একজন এটাই জানিয়েছেন। এবং এই বিষয়টাও বলবো যে সুন্দরবনের একজন মহিলা, তিনি ঘরে বসে 4-5 জন গ্রামের ছেলেকে তিনি শিক্ষা দিচ্ছেন এবং সবটাই লম্ফ জেলে হচ্ছে, কারণ বিস্তীর্ণ জায়গায় আরও একবার বলবো যে বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে এবং বিভিন্ন জায়গায় হেক্টরের পর হেক্টর জমি সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, পোলট্রি ফার্ম নষ্ট হয়েছে, পান বরজগুলো নষ্ট হয়ে গিয়েছে, পাশাপাশিভাবে বিভিন্ন জায়গায় যে ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরী গাছ, গরান গাছ, সেগুলো পুরোপুরিভাবে নষ্টের তালিকায় চলে গিয়েছে। অর্থাৎ যে পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়েছে সেই পরিস্থিতি পুনরুদ্ধার করতে আগামী 3-4 বছর লাগবে, এমনটাই জানিয়েছেন একজন কৃষক। তাদের শুধু একটাই বক্তব্য, এই লকডাউন পরিস্থিতিতে যতটা ফসল ফলিয়েছিল সেই ততটা ফসল সবকিছুকে ছারখার করে দিয়েছে এই আমফানের বিধ্বংসী রূপ। প্রকৃতির মায়াময় রূপ হয়তো আমরা দেখেছি, কিন্তু প্রকৃতির বিধ্বংসী রূপটা আমরা দেখিনি, দেখার কথাও নয়, কারণ প্রকৃতি কিন্তু সবটাই নিজের ইচ্ছেতে চলে এবং নিজের ইচ্ছেতে চলে বলেই কারোর বাধা মানে না প্রকৃতি প্রযুক্তির বাধা মানে না, প্রকৃতি কোনো মানুষ, কোনো রাজনীতি, কোনো রকম
যে কোনো রকম যে রাজনীতি রয়েছে, কোনো রকম যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সেই সমস্ত কিছু মানে না, সেই সবটাই সে নিজের ইচ্ছেতে করে। তাই প্রকৃতির ভয়াবহ রূপ দেখলেও আজকে সুন্দরবন, কিন্তু এই সুন্দরবনকে যদি আগে থেকে সমস্ত কিছু পুনরুদ্ধার করা যেত তাহলে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতে পারত না। সুন্দরবনে প্রচুর স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে, প্রাথমিক স্কুল রয়েছে। সেই জায়গাগুলোতে যদি ত্রাণ সামগ্রীগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে যাওয়া যেত, অথবা সেই জায়গাগুলোকে মেরামত করে মানুষের বাসযোগ্য করে তোলা যেত, যেটা আমফান পরবর্তী যে সময়ে মানুষ থাকতে পারবে, সেই পরিকল্পনাটা যদি আগে থেকে রাজ্য সরকার করে থাকতো, শুধুমাত্র রাজ্য সরকারের দায়িত্ব না, কারণ আরো একবার বললাম যে এই সুন্দরবনকে আরো ভালো করে তোলার দায়িত্ব কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারেরও রয়েছে, এবং পাশাপাশিভাবে বাংলাদেশ সরকারেরও রয়েছে, কারণ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু সুন্দরবনের অনেকটা অংশ পড়েছে। সুতরাং এই সবটা মিলিয়ে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু নেহাতি বলা যায় না যে এটা একটা খুব সামান্য বিষয়, কারণ আমফানের প্রত্যেকটা সময় আমাদের প্রতিনিধিরা কাজ করেছেন, বিভিন্ন জায়গায় নোনা জলের সম্মুখীন হয়েছেন তারা, এবং সবটা সময় একই দৃশ্য দেখা গেছে যে এই মানুষগুলি এই নোনা জলের মধ্যেই দিন কাটাচ্ছে। তাদের কিন্তু দিন যাপনের, অথবা আমাদের মতন আন্দোলন করে নেটের জন্য বা ইন্টারনেট সার্ভিসের জন্য তাদের সেই ঊর্ধ্বতন কর্মীদের সাথে চেনা জানা নেই। শুধুমাত্র তাদের একটাই ছবি, হয়তো কোনো একদিন তারা সবকিছু একভাবে ঠিক করে নিতে পারবেন। এমনটা অভিযোগ করেছেন অনেকে যে তাদের বাড়ির ছাদ থেকে মাথা উড়ে গেছে, বাড়ির ছাদের শেড উড়ে গেছে, ত্রিপল দিলেও সেই ত্রিপল দেওয়া হচ্ছে তাদেরকেই যারা দোতলা বাড়িতে থাকে, এবং দোতলা বাড়ির ছাদের মাথা উড়ে গেছে, এবং দোতলা বাড়ির টিন শেড উড়ে গেছে কারণ। কিন্তু এই যে কাঁচা বাড়ির মানুষগুলি, তাদের জন্য কিন্তু কোনো রকম ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে না। প্রচুর বৃদ্ধা রয়েছেন, কিন্তু তাদের হয়তো জীবনটা সব সময় প্রকৃতির সাথে, কিন্তু এই প্রকৃতির সাথে ভারসাম্য যোগাতে প্রস্তুত হতে হবে তাদেরকেও। এই প্রস্তুতিটা হয়তো এখন সম্ভব নয়, প্রস্তুতিটা করা উচিত ছিল আরো কয়েক দশক আগে, যে সময়ে ম্যানগ্রোভ অঞ্চল চোরাচালানকারীদের জন্য প্রচুর ম্যানগ্রোভের কাঠ পাচার হয়ে যাচ্ছে দেশে। সেই সমস্ত সময় সেই স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদের উচিত ছিল সেই জায়গাগুলোকে ভালো মতো করে, এবং স্থানীয় মানুষদের পাশাপাশি পাশে এসে দাঁড়ানোর একটাই উপায়, সেক্ষেত্রে কিন্তু সরকারকে আর্থিকভাবে তাদের সাহায্য করতে হতো, এবং সরকারকে আর্থিক সাহায্য দিয়ে এমনটাই বলতে হতো তারা যেন সমস্তটা ঠিক করে দেয়। এবং পাশাপাশিভাবে এটাও বলা দরকার ছিল, কৃষি ক্ষেত্র নিয়ে যারা পড়াশোনা করছে, যারা কৃষি কাজ নিয়ে পড়াশোনা করছে, বা আমাদের ভারতে প্রচুর এগ্রিকালচারের এডুকেশনাল সেন্টার রয়েছে, সেখানে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের এগিয়ে আসা দরকার এই বনভূমিকে পুনরুদ্ধার করার জন্য। আজকে যদি এই বনভূমি পুনরুদ্ধার না হয় এবং এই বনভূমি সবটা নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আগামী দিনে আর যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু এই ম্যানগ্রোভ অঞ্চল তো শেষ হবেই, আমরাও শেষ হব। কারণ আমাদের প্রকৃতির রক্ষাকর্তা কিন্তু এই ম্যানগ্রোভ অঞ্চল, আমাদের গোটা রাজ্যের রক্ষাকর্তা এই ম্যানগ্রোভ অঞ্চল। এই ম্যানগ্রোভ অঞ্চলের জন্যই মাটি একদম খুব শক্ত অবস্থায় থাকে, এবং আমাদের এত বড় ঝড় বৃষ্টি হলেও, এত বড় আমফানের মুখোমুখি হয়েও আমরা কিন্তু কিছুটা হলেও নিজেদেরকে ঠিক করে নিতে পারছি আস্তে আস্তে। আমরা গোটা শহরবাসী বা গোটা এলাকার মানুষ শুধুমাত্র কিন্তু ম্যানগ্রোভ অঞ্চলের জন্য, কারণ ম্যানগ্রোভ অরণ্য সমস্ত আমাদের রাজ্য তথা সমস্ত ভারতের কিন্তু সুরক্ষা নিচ্ছে। সেই সুন্দরী গাছ, সেই গরান গাছ, সেই গেওয়া গাছ, সেই গাছগুলিকে কিন্তু আরো একবার নতুন করে সাজাতে হবে। এবং পাশাপাশিভাবে সেখানে যে মানুষগুলো রয়েছে যারা ত্রাণের জন্য হাঁপিত্তেশ করে বসে রয়েছে, বিস্তীর্ণ এলাকায় ড্রোন চালিয়ে ত্রাণ দেওয়া হচ্ছে বিভিন্ন বনমন্ত্রীর তরফে, এবং পাশাপাশিভাবে যারা জেলা শাসক রয়েছেন, কিন্তু সেই ত্রাণের পাশাপাশি যে নোনা জলে জমি ভরে গিয়েছে সেইখানে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের পাশে নেমে কাজ করতে হবে। সুতরাং এইটুকু আমরা বুঝতে পেরেছি অবশ্যই সেই কেন্দ্রীয় সরকারের 1000 কোটি টাকার ঝুলি খোলা নিশ্চয়ই একটা অর্থনৈতিক ভাওতা। আবার পাশাপাশি আমরা এটাও বুঝেছি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
যে অর্থনীতির যে আর্থিক প্যাকেজের গোটা 3 দিন ধরে বিস্তারিত আলোচনা করেছিলেন, সেই সমস্তটাও অনেকটাই ভাওতা। কারণ সেই একটা অংশ যদি আমাদের এই মানুষগুলির জন্য দেওয়া হতো, তাহলে তো এই মানুষগুলির এই পরিস্থিতি সৃষ্টি হতো না। যদি এমনটাও মনে করি যে পরিযায়ী শ্রমিকদের জন্য দেওয়া হতো, তাহলে হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হতো না পরিযায়ী শ্রমিকরাও। যেখানে বিহারের মুজফ্ফরপুর স্টেশনে দেখা যাচ্ছে এক অসহায় মা, সে পড়ে রয়েছে মৃত অবস্থায়। তার কয়েক মাসের শিশু, সে মাকে অবিরত ডেকে যাচ্ছে, কিন্তু সে জানে না মা আদৌ সাড়া দেবে না। এই পরিস্থিতি আমাদের দেশের, এই পরিস্থিতি আমাদের রাজ্যের না, আমাদের গোটা দেশের মানচিত্র। আজকে আয়লা আসুক, আজকে ফণী আসুক, আজকে বুলবুল আসুক, সমস্ত কিছুতে বারবার ধ্বংসের সম্মুখীন হবে এই গরিবরাই। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানানোর জন্য নরেন্দ্র মোদী কোটি কোটি টাকা খরচা করছেন এক রাতে, সেখানে 20 কোটি, 10 কোটি, 1000 কোটি প্রচুর টাকার ভাওতায় এই মানুষগুলি চলছে, আগামী দিনেও চলবে। এবং কবে এই পরিস্থিতি সম্পূর্ণভাবে ঠিক হবে সেই হিসেব আজকেও আমরা জানি না। তবে এইরকম ভাবে হয়তো আমাদেরকে চলতে হবে আগামী দিনেও। কিন্তু সবটা নিয়েই সরকারের কাছে একটাই আবেদন আমাদের, যে স্থানীয় মানুষের সার্থকভাবে যোগদান করতে হবে এই পরিস্থিতিগুলোতে। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষের সমস্ত যোগদান থাকলেই আগামী দিনে সুন্দরবনের প্রাণী থেকে শুরু করে সুন্দরবনের সাথে যে পর্যটন কেন্দ্র রয়েছে সুন্দরবনের, সেখানে প্রচুর মানুষ যুক্ত রয়েছে। সুন্দরবনের পর্যটন ইতিমধ্যে বন্ধ, কারণ সেখানে পর্যটনকে যাওয়ার কোনো উপায় নেই, বিস্তীর্ণ এলাকায় জল, এখনো সেটা সরেনি। এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পর্যটন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। পর্যটন শিল্পের সাথে যারা টোটো চালক ছিলেন, যারা পর্যটনে গাইড করে নিয়ে যেতেন, সেই সমস্ত মানুষগুলোও কিন্তু ইতিমধ্যে ভীষণভাবে দুর্যোগের সম্মুখীন হয়েছে। সুতরাং আমাদের সার্বিকভাবে দৃষ্টিভঙ্গিতে একটাই বলা যায়, আয়লা আসুক, ফণী আসুক, নিসর্গ আসুক। এই যে নিসর্গ, আজকে মুম্বাই উপকূলে নিসর্গের এত বড় উপস্থিতি, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি। আমরা জানি গোটা মুম্বাই শহরের বিস্তীর্ণ এলাকা মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দেশের সার্বিক হিসেব করলে মুম্বাইতে 75,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্তের মুখোমুখি। তারা জানে না এই পরিস্থিতিকে কবে মেটানো যাবে। হাসপাতালে জায়গা নেই, লাশ রাখার জায়গা নেই। গোটা মুম্বাই বাণিজ্য নগরী পুরোপুরিভাবে একটা মৃত্যুপুরী হয়ে গেছে। সেই মৃত্যুপুরীতে আবার নিসর্গের হানা, যেখানে 120 থেকে 130 কিলোমিটার বেগে উপকূল এলাকায় ঝড়ের জন্য প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। আজকে প্রচুর গাছপালা পড়ে গিয়েছে, প্রচুর জায়গায় বাড়ির ছাদ উড়ে গিয়েছে। সেই সমস্ত কিছুই কিন্তু আমফানের দৃশ্যটাকে পুরোপুরিভাবে উগড়ে দিয়েছে এই মুম্বাই এরিয়াতে। এবং শুধুমাত্র মুম্বাই নয়, মুম্বাইয়ের পাশাপাশি গোয়ায় এবং তার পাশাপাশি মুম্বাইয়ের যে নগর হাভেলি, দাদরা এবং নগর হাভেলি এবং পাশাপাশি রত্নাগিরি, বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর মানুষ ভুক্তভোগী হয়েছেন। ঠিক সুন্দরবনের ক্ষেত্রেও আগামী ঝড় আসার 2 দিন আগে থেকে কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে সেখান থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপর মানুষগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বারবার তাদেরকে টাকার ভাওতা দেখানো হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে তাদের টাকা পৌঁছে গেছে, একদমই কাউকে আমরা দোষবো না, কোনো রাজনীতিকে দোষবো না, কিন্তু সার্বিকভাবে বলতে গেলে সেই মানুষগুলি বারবার আঘাতপ্রাপ্ত হয় যারা এই সময় কাজ করছে, অর্থাৎ যারা দেশের গরিব মানুষ, এবং সেই মানুষগুলি বারবার ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষতিটা হয়তো চলবে আগামী দিনেও। তাই আরও একবার বলার যে এই ক্ষতিগুলোকে সরকারের দেখতে হবে, শুধুমাত্র রাজ্য সরকার না, আমাদের কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে। একটুখানি হেলিকপ্টার থেকে নেমে দরকার পায়ে হেঁটে সমস্ত বিষয়টা দেখা, তাহলে হয়তো এই 1000 কোটি 20 কোটি টাকার ভাওতাগুলো কিছুটা হলেও কমবে। সেই মানুষগুলির অবস্থা যদি সামনে থেকে আপনারা দেখতে পারেন। অনেক ধন্যবাদ যারা লাইভ দেখেছেন। আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং
অবশ্যই আপডেট দেব সুন্দরবনের এই অবস্থা কীরকম রয়েছে, কিভাবে পুনরুদ্ধার করা যাবে সবথেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল, এবং বিভিন্ন খবরের মধ্যে দিয়েও আপনাদের জানাবো আমাদের প্রতিনিধিরা কি কি ছবি তুলে এনেছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের জানাবো। আপাতত ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ইতিমধ্যেই আমরা জানি যে আনলক 1 শুরু হয়ে গিয়েছে গোটা দেশে, 30শে জুন অবধি লকডাউন থাকছে। আনলক 1-এর সময়ে বিভিন্ন জায়গায় রাত্রি 9টা অবধি বাইরে বেরোনোর একটা নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুকে নিয়ে চলতে হবে, করোনাকে নিয়ে বাঁচতে হবে আমাদের, কিন্তু সতর্কতাটা অবশ্যই অবলম্বন করে চলবেন। যখন বাইরে বেরোবেন মুখে মাস্ক, হাতে গ্লাভস এগুলো পরা আবশ্যিক। অফিসে গেলে অবশ্যই নিজের সাথে একটি স্যানিটাইজার রাখবেন। এবং আগামী দিনে আমাদের বাংলা কতটা সুস্থ হবে জানি না, কিন্তু এই দরিদ্র মানুষগুলি আরও কয়েক শতক ভুগবে এটুকু নিশ্চিত। ধন্যবাদ সকলকে।